ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াশা স্টাডি সেন্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের টেস্ট পরীক্ষা চলছে। আজকের আমি তোমাদের জন্য পুরোপুরি নিয়ে এসেছি এইচএসের সংস্কৃত সাজেশন, একেবারে এইচএস 2025-এর সংস্কৃত সাজেশন, যেগুলো আমি প্রথমে তোমাদেরকে দিয়েছিলাম, পাঠ পাঠ করে তোমাদের দিয়েছিলাম, সেগুলি সমস্ত ডিএকিউগুলি আমি আজকের একত্রে তোমাদের বাংলার মতো দেখিয়ে দেবো। বাংলার মতো সমস্ত ডিএকিউগুলো আজকের দেখিয়ে দেবো। আর তোমাদের বলে রাখি, তোমাদের যাদের ফিলোসফি আছে এবং হিস্ট্রি আছে, ফিলোসফি হিস্ট্রি আছে, কালকে তোমরা রাত 8টা সাড়ে 8টার দিকে তোমরা ফিলোসফির ভিডিওটা পেয়ে যাবে। টোটালি বড় প্রশ্নের অর্থাৎ ডিএকিউ প্রশ্নের সাজেশনটা টোটালি আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তোমাদের ভিডিওটা পৌঁছাতে তোমাদের প্রায় 1:30 থেকে 2টো বাজবে। 1:30 থেকে 2টোর মধ্যে তোমাদের হিস্ট্রি যে ডিএকিউ সাজেশনগুলো আছে সেগুলো একত্রিতভাবে আমি তোমাদের নজরে নিয়ে আসবো। এরপরে আমরা তোমাদের এসএ কিউগুলো পরে নিয়ে আসবো। বন্ধুরা এসো, আজকে তোমরা যারা সংস্কৃত নিয়ে এসো, তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও যাচ্ছে, ভিডিও যাচ্ছে। তোমরা একটু সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কারণ তোমাদের যে ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন্স অনেকগুলো আছে, পদ্যাংশ, গদ্যাংশ, নাট্যাংশ, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ভাষা, তারপরে তোমাদের আছে সংস্কৃত রচনা, তারপরে ভাব সম্প্রসারণ, অনেক এইরকমভাবে 5 নাম্বার মানের সব ডিএকিউগুলো আছে। তোমরা সেগুলো তাহলে নজর দিতে পারবে না। এসো আমরা সময় নষ্ট না করে আমরা প্রশ্নে ফিরে যাই। দেখতে পাচ্ছ আজকে সংস্কৃত ডিএকিউ গদ্যাংশ তোমাদের দুটি আছে, আর্যাবর্ত বর্ণনম এবং বনগতা গুহা। বন্ধুরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমাদের আসল খেলাটা শুরু হবে যখন তোমাদের টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে যাবে এবং টেস্ট পেপার যখন বেরোবে। যাই হোক, টেস্ট পেপার বেরোনোর আগে থেকে আমি লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের দিতে থাকবো। তারপরে যদি কোনো পরিবর্তন হয়, আমি সেই সাবজেক্টের উপরে যে লাস্ট মিনিট সাজেশনটা ছাড়বো, যদি কোনো পরিবর্তন হয় আমি তোমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে সংশোধনী ভিডিও সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা এটা খেয়াল রাখবে। এসো আজকের গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম এবং বনগত গুহা। তোমরা জানো এই দুটি থেকে তোমাদের 5টি নাম্বার থাকে, অর্থাৎ একটি প্রশ্নের উত্তর দিতে হয়। দুটি থেকে দুটি প্রশ্ন পড়ে, একটি প্রশ্নের উত্তর দিতে হয়। আমি তোমাদের যেরকম ভাবে বাংলায় বলে দিয়েছিলাম যে দুটো তোমাদের ডিএকিউ করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটাই করো, এবং একটাই করলে এর সারমর্ম কিংবা নামকরণের সার্থকতা প্রথমেই করবে। যদি তোমরা একটা গদ্যাংশ করো কিংবা একটা পদ্যাংশ করো, তাহলে তার বস্তু সংক্ষেপ কিংবা তার নামকরণের সার্থকতাটা আগে তোমরা তৈরি করে নাও। নিয়ে যে কোনো একটা থেকে যা আমার প্রশ্নগুলো দেওয়া হচ্ছে বা আমি দিয়ে রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা তৈরি করো। তাহলে তোমাদের ডিএকিউটা খুব ভালোভাবে তৈরি করতে পারবে এবং তোমরা 5-এর মধ্যে 5 নাম্বারই কালেক্ট করতে পারবে। তাহলে আর্যাবর্ত বর্ণনম থেকে আমি কি তোমাদের প্রশ্ন রেখেছিলাম একবার শুনে নাও, তোমাদের মনে করিয়ে দিই। আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটিতে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো। দেখবে যে কোনো রেফারেন্স বই থেকে দেখবে। তারপর 2-এর দাগের দেখো, দেশ পুণ্যতম দেশ কস্যাসৌ ন প্রিয় ভবে। এখানে পুণ্যতম দেশ বলতে কোন দেশের কথা বলা হয়েছে, দেশটি পুণ্যতমের কারণ কি। 3 নম্বর প্রশ্ন হলো, পাঠ্যাংশে আর্যাবর্ত দেশের যে বর্ণনা দেওয়া হয়েছে তা সংক্ষেপে লেখো। মোটামুটি এই যে আর্যাবর্ত দেশটা তোমরা যদি বর্ণনাটা খুব ভালো করে তৈরি করে থাকো, সারমর্মটা বস্তু সংক্ষেপে যদি তৈরি করা যদি তোমাদের থাকে, তাহলে এর অ্যান্সারটা দেওয়া কোনো ব্যাপার না। তাহলে তোমরা নয় আর্যাবর্ত বর্ণনম করবে কিংবা বনগত গুহা করবে। এসব বনগত গুহা থেকে আমি ওই একই রকমভাবে 3টি প্রশ্ন রেখেছি। বনগত গুহা গল্পে অলি পর্বার ভাগ্য পরিবর্তনের কাহিনীটি লেখো। বনগত গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। আর একটি লাইন তোলা প্রশ্ন রয়েছে, দ্বারঞ্চ সপাদি সংবৃতম, কোন দ্বার ঘটনাটি বিশদে বর্ণনা করো। তাহলে গদ্যাংশ চলে গেল, তোমরা যে কোনো একটি গদ্যাংশ করবে, তার সারসংক্ষেপ করবে, আর এই 3টি প্রশ্ন দেওয়া আছে, 3টি প্রশ্ন করলে একটি প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে লিখতে পারবে, ভালো নাম্বার পাবে। এবারে চলে এসো পদ্যাংশ। তোমাদের পদ্যাংশ দুটো কি আছে? পদ্যাংশ দুটো আছে শ্রী গঙ্গা স্তোত্রম আর ভগবদ্গীতা। শ্রী গঙ্গা স্তোত্রম না শ্রী গঙ্গা স্তোত্রনম, ঠিক একই রকম সিস্টেমে তোমরা করবে। না হয় শ্রী গঙ্গা স্তোত্রম করবে, না হয় তোমরা শ্রীমৎ ভগবদ্গীতা করবে। তাহলে গঙ্গাস্তোত্রম কবিতায় এসব, গঙ্গাস্তোত্রম কবিতায় গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তার নিজের ভাষায় লেখো, অথবা গঙ্গার মাহাত্ম্য বিচার করো, গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো।
টিচার করো বা বর্ণনা করো বা বিশ্লেষণ করো, যা খুশি হোক। আর দুটো প্রশ্ন হলো, শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলো জানিয়েছিলেন তা লিপিবদ্ধ করো। শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলো জানিয়েছিলেন সেগুলি লিপিবদ্ধ করো। এবং 3 দাগের প্রশ্ন, গঙ্গাকে কেন পতিত দারিণী বলা হয়েছে তা ব্যাখ্যা করো। গঙ্গাকে কেন পতিত দারিণী বলা হয়েছে তা ব্যাখ্যা করো। এই গেল তোমাদের শ্রী গঙ্গা স্তোত্রম কিংবা গঙ্গা স্তোত্রম, যে কোনো একটি বললেও হবে। এর থেকে তোমরা এই 3টি প্রশ্ন করবে। শ্রীমদ্ ভগবদ গীতা যদি তোমরা করতে চাও তাহলে তার থেকে তোমরাও 3টি প্রশ্ন করবে। সমগ্র পাঠ্যাংশে মোক্ষ লাভের উপায় হিসেবে কর্মযোগের কি তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। 2 দাগের প্রশ্ন হলো, শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দান করেছিলেন। শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ, অর্থাৎ কি কি উপদেশ দান করেছিলেন। আরেকটা প্রশ্ন রয়েছে, মিথ্যাচার কাকে বলা হয়, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। মিথ্যাচার কাকে বলা হয়, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। তাহলে তোমরা যে কোনো একটি পদ্যাংশ করো, তার বস্তু সংক্ষেপ কিংবা নামকরণের সার্থকতাটা খুব ভালো করে তৈরি করো, আর এই 3টে প্রশ্ন করো, করলে হয়ে যাবে। তাহলে 5 5 10 তোমাদের চলে গেল। এবারে এসো নাটক। তোমাদের নাট্যাংশ আছে বাসন্তিক ও শবনম। বাসন্তিক ও শবনম, এখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট 2টি প্রশ্ন রয়েছে, আর একটি প্রশ্ন আমি তোমাদের বাড়তি দিয়ে দিয়েছি। 3টি প্রশ্ন তোমরা করে যেও। 2টি প্রশ্ন বলতে কি কি বোঝাচ্ছে, নারিকা হোপি যুগায়তে। এই নারিকা হোপি যুগায়তে এই যে উদ্ধৃতিটি, এটি ব্যাখ্যা করো। অথবা বলছে বাসন্তিক স্বপ্নমের প্রথম 3টি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো। একই উত্তর হবে। 2 দাগের প্রশ্ন বলছে ইন্দ্রবর্মার ও কৌমুদীর কথোপকথন বর্ণনা করো। ইন্দ্রবর্মার ও কৌমুদীর কথোপকথন বর্ণনা করো এবং কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো বা কৌমুদীর চরিত্র বর্ণনা করো। তোমাদের প্রথম 2টি ইম্পর্টেন্ট, এই নারিকা হোপি যুগায়তে এটি ব্যাখ্যা করো, আর এই ইন্দ্রবর্মা এবং যে কৌমুদীর কথোপকথন, এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। তাহলে এই 3টি প্রশ্ন তোমাদের নাটক থেকে করতে হচ্ছে। এবারে চলে এসো সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তোমাদের 2টি ইতিহাস আছে, একটা হলো নাট্য সাহিত্য, একটা হলো চিকিৎসা জ্যোতিষশাস্ত্র। মানে আমার সাজেশনে আমি এই 2টো দিয়েছি, আর যা আছে আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ সেটি 2024 সালে পড়ে গেছিল, ফলে তোমাদের 2025 সালে আসার সম্ভাবনা নেই সেইগুলো। সেই জন্যে নাট্য সাহিত্য থেকে আমি 2টি প্রশ্ন রেখেছি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাকবি ভাসের স্বপ্ন বাসব দত্তম নাটকের মূল্যায়ন করো, আর মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এই 2টো ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি। এবং আরেকটি রেখেছি শূদ্রক সম্বন্ধে একটি নাতি দীর্ঘ প্রবন্ধ লেখো। শূদ্রক সম্পর্কে যদি তোমরা নাট্য সাহিত্য করো তাহলে প্রথম 2টোকে বেশি প্রায়োরিটি দেবে এবং 3 নম্বর প্রশ্নটা করে যাবে। তাহলে আর সংস্কৃত সাহিত্যের ইতিহাসে চিকিৎসা জ্যোতিষশাস্ত্র থেকে তোমাদের করতে হবে না। যারা চাও তারা করতে পারো। প্রথম 2টো মহাকবি ভাসের স্বপ্ন বাসব দত্তম নাটকটির মূল্যায়ন করো, এইটা মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু এইটা, আর শূদ্রকটা বাদ দিয়ে তোমরা এটাই করতে পারো যে জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চায় বরাহ মিহিরের অবদান লেখো। বরাহ মিহিরের অবদান লেখো, খুব ইম্পর্টেন্ট আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে। যদি তোমরা চিকিৎসা জ্যোতিষশাস্ত্রে যাও তাহলে এবছরের জন্য তোমাদের বরাহ মিহিরের অবদান খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে এই 3টি প্রশ্ন তোমরা ভালো করে করবে নাট্য সাহিত্য থেকে। এইবারে আমরা চলে যাব কোথায়, এইবারে আমরা ভাষা তত্ত্বেতে। ভাষা তত্ত্ব থেকে আমি তোমাদের 2টি প্রশ্ন মাত্র রেখেছি, মাত্র 2টি প্রশ্ন। তা তোমাদের এই ভাষা তত্ত্ব থেকে 2টি প্রশ্ন পড়বে, একটি প্রশ্নের উত্তর করতে হবে 5 নম্বরের। এর মধ্যে 2টি হলো কেন্তুম ও শতম সম্বন্ধে নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করো বা বিষয়টি বিশ্লেষণ করো। আরেকটি প্রশ্ন হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, কিংবা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে যে সংস্কৃতর স্থান নির্ধারণ করো। সংস্কৃতর স্থান নির্ধারণ করো। এই প্রশ্নের উত্তরটি যত সম্ভব আমার শর্টস চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখবে যে এর উত্তরটা তোমরা সেখান থেকে তোমরা লিখে নিতে পারবে। আরেকবার আমি পড়ে দিচ্ছি, দেখো, কেন্তুম ও শতম সম্বন্ধে নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করো।
এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ভাষা বিজ্ঞান খুললেই। এবং ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী যে 10টি ভাগ আছে, এইটি 2024 সালে পড়ে গেছিল, অতএব এটি তোমাদের পড়বে না। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে যে সংস্কৃতের স্থান কোথায় আছে, সেই সংস্কৃতের স্থান নির্ধারণ করতে হবে কিছু যুক্তি দেখিয়ে। এই 3টি প্রশ্ন তোমাদের ভাষা বিজ্ঞান থেকে। এইবারে তোমাদের 5 নম্বর মানের আরও 2টি বিষয় আছে। সেই বিষয় দুটি কি কি? একটা আছে ভাব সম্প্রসারণ, আর একটি আছে তোমাদের সংস্কৃত রচনা। এই ভাব সম্প্রসারণটা আমি বলে দিচ্ছি, দেখো। তত হয়ং দ্রুততরং কামন্যগরং নিবৃত্তি, এই একটি আছে। তত হয়ং দ্রুততরং ক্রামন্যগরং নিবৃত্তি। তারপরে দেখো তিনেরটা আছে, না সরি, দুয়েরটা। পুনরপি জঠরে সোহপিন জাত, পুনরপি জঠরে সোহনপি ন জাত। বন্ধুরা, আমার মোবাইলের ক্যামেরা, যার জন্য এই ছোট ছোট লেখা আমি যদি বোর্ডে ধরি এখান থেকে দেখতে পাবেন, আর আমি যদি পুরোটাই লিখে দিতে চাই তাহলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। তোমরা ভালো করে শুনে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই দেখতে পাবে। এবং তাছাড়া আমার এইগুলো ভিডিও যাবে, এবং তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিলে তোমরা অবশ্যই সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে। তোমাদেরকে পিডিএফ আমি পাঠিয়ে দেবো 9732818391, 9732818391। এখান থেকে হোয়াটসঅ্যাপ তোমরা পিডিএফ পেয়ে যাবে। তারপরে দেখো, পুনরপি জঠরে সহনপি ন জাত, খুব ইম্পর্টেন্ট। আর একটা দেখো, অশক্ত হ্যাচারানো কর্ম পরমাত্মন্যী পুরুষ, অশক্ত হ্যাচারানো কর্ম পরমাত্মন্যী পুরুষ, খুব ইম্পর্টেন্ট। এই দুটো উপরে 3 আর 4, 3 আর 4 না, 2 আর 3 বললাম, 2 আর 3। আরেকটি দেখো, কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা শরণ, অনেকটা বড় আছে। তারপরে শেষটা আমি লিখেছি মিথ্যাচার স উদ্যতে, মিথ্যাচার স উদ্যতে। এই কটি ভাব সম্প্রসারণের মধ্যে একটি প্রশ্ন তোমাদের অবশ্যই পড়বে, 2টি ভাব সম্প্রসারণ পড়বে, একটি তোমাদের করতে হবে। হয়তো দেখা যাবে এই যে আমি 5টি যে ভাব সম্প্রসারণ বললাম, এই 5টির মধ্যে তোমাদের 2টি কমন পড়ে গেছে, 2টি কমন পড়ে গেছে। তার মধ্যে থেকে আমি রিভিশন করছি, দেখো এই 2টি খুব ভালো করে করবে, একটি পড়ার সম্ভাবনা প্রবল। পুনরপি জঠরে সহনপি ন জাত, আর অশক্ত হ্যাচারানো কর্ম পরমাত্মন্যী পুরুষ, এই 2টি। সংস্কৃত একটু উচ্চারণ অসুবিধা হয়, প্রত্যেকেরই অসুবিধা হয়, তোমাদেরও পড়তে গেলে অসুবিধা হবে, কারণ আমরা তো অভ্যস্ত নই। এইবারে দেখো, তোমাদের যে সংস্কৃত যে সংস্কৃত রচনা আমি পড়তে দিয়েছিলাম, এর ভিডিও দেওয়া আছে তোমাদের। দেখো, এটা তোমরা মনে হচ্ছে দেখতে পাবে, একটু বড় হাতে লেখা আছে, আমি এখান থেকে পড়ে দিচ্ছি। দেখো, মম গ্রাম, অর্থাৎ মম গ্রাম, আমি সংস্কৃত উচ্চারণটা লিখে দিয়েছি। মম জীবনে স্মরণীয় দিনম রামায়ণম মহাভারতম অন্তর্জালম ছাত্র জীবনম তব প্রিয় ঋতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শারদ উৎসব, এই কয়েকটি তোমাদের রচনা, এইগুলো একটু ভালো করে করবে। এবারে আমি যেটা বলতে চাইছি, তোমাদের স্যারেদের, তোমরা যারা সংস্কৃত পড়ো, যে স্যারেদের কাছে পড়ো, তোমরা ভেবো না যে আমারগুলো সবগুলো পড়তেই হবে, এমন কিছু ভেবো না। তোমরা অবশ্যই করে তাদেরও সাজেশন নেবে, এবং তাদের সঙ্গে আমার সাজেশন যদি মিল থাকে, এবং যেগুলো মিল থাকবে সেইগুলো দেখবে ইম্পর্টেন্ট হবে, এবং সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে, বন্ধুরা। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আর তোমাদের যেটি বললাম, তোমাদের কালকে 2খানি ভিডিও যাচ্ছে, একটি ভিডিও যাবে, যেহেতু রবিবার সময় আছে অনেকটা, ফিলোসফি এবং হিস্ট্রির একটা পার্ট যাবে, হিস্ট্রি এবং ফিলোসফির ডিএকিউ। হিস্ট্রি হয়তো 2টো ভিডিও করতে হবে আমার, ডিএকিউর জন্য 2টো ভিডিও করতে হবে, এবং ফিলোসফির একটা ভিডিওতে সমস্ত ডিএকিউটা তোমাদেরকে দিয়ে দেবো। কাল বিকাল 2টার সময় যাবে, বিকাল 2টার মধ্যে, 1:30 থেকে 2টার মধ্যে, এবং আরও একটি যাবে। একটা ভিডিও, লং ভিডিও ছাড়লে তোমরা জানো যে ইউটিউবের নিয়ম অনুযায়ী 6 ঘন্টা আর আমি বড় ভিডিও ছাড়তে পারবো না, সেই জন্য রাত 8টার পর, 2টোর সময় যদি ছাড়ি সেই জন্য রাত হয় 8টা, 8:30টার মধ্যে তোমাদের হিস্ট্রি একটি পার্টের ভিডিও তোমরা পেতে চলেছো, খুব ইম্পর্টেন্ট ভিডিও পেতে চলেছো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো।
আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।